হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরও একটি লাইভ ক্লাসে। অ্যান্ড এটা লাইভ ক্লাস হলেও মনে হবে যে একটা রেকর্ডেড ক্লাসের মতোই, কারণ আমি চেষ্টা করব এই পুরো সময়টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগানোর জন্য। এবং আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের জন্য এই এসএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ফিজিক্সের একটা এমসিকিউ বুস্ট আপ সিরিজ বলতে পারো, যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল ক্লাসের মাধ্যমে যত টাইপের এমসিকিউ বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি আসছে ওইগুলো ক্লিয়ার করে ফেলার জন্য ইনশাল্লাহ। অ্যাট দ্য সেম টাইম তোমাদের যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয়, তোমরা কীভাবে প্র্যাকটিস করবা, কীভাবে পড়বা, বা সিস্টেমটা কী হওয়া উচিত, এই সব কিছু নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। তো তার আগে তোমাদের জন্য একটু কিছু কথাবার্তা বলতে হবে। এর মেইন কারণ হচ্ছে তোমরা না এখন একদম লাস্ট মোমেন্টে অনেকে অনেক বেশি নার্ভাস হয়ে যাবা। তোমরা হয়তো মনে করবা যে পরীক্ষাটা মনে হয় অনেক কঠিন, হয়তো খারাপ করব, বা মন মতো রেজাল্ট নাও হইতে পারে, এরকম অনেক চিন্তা ভয় মাথার মধ্যে থাকবে। তো এই সব কিছুর মেন কথা হচ্ছে ভাই একটা, জানো কি সেটা? কনফিডেন্সটা রাখা নিজের উপরে। এটা আসে থেকে প্র্যাকটিস থেকে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি পড়বা, নিজের উপরে সময় দিবা, তত বেশি তোমার মনে হবে যে তুমি একটা জিনিস পারো, আর তুমি খুব ভালো করবা ইনশাল্লাহ। বুঝছো? তো আমরা একটু সময়ের একদম অল্প সময়ের মধ্যে ক্লাসটা শুরু করব। বাট তার আগে ছোট্ট করে একটু বলি, আমাদের এই শর্ট সিলেবাসে 7টা অধ্যায় আছে ফিজিক্সে। এর মধ্যে অধ্যায় 1 হচ্ছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ, এটা হচ্ছে আজকের ক্লাস। এবং এর পাশাপাশি বাকি যে 6টা অধ্যায় আছে, আমরা প্রত্যেকটা অধ্যায়ের আলাদা ক্লাস করব। বেস্ট যে এমসিকিউগুলো আছে এগুলো হইতে পারে কোনো একটা স্কুলের, যেখানে হয়তো টেস্ট পরীক্ষায় আসছে, অথবা তোমাদের যে কোনো বোর্ড, তুমি যেই বোর্ড থেকেই হও, বিগত বছরে ওই বোর্ডে সবচেয়ে বেশিবার আসছে এবং এই বছরও আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এরকম সব টাইপের এমসিকিউ আমরা ইনশাল্লাহ সলভ করব, প্র্যাকটিস করব। বাট একটা কথা একটু মাথায় রাখতে হবে ভাইয়া, মূল কথা কি জানো? তোমার নিজের পড়তে হবে। তুমি যদি মনে করো যে এইখানে এই ক্লাস থেকে 25টা 30টা 50টা এমসিকিউ সলভ করব, তারপর আমি পরীক্ষার হলে যে একদম ঠেলে দিয়ে আসবো, এটা ইম্পসিবল ভাই, এটা কারো সব পক্ষেই সম্ভব না। তো অবশ্যই মাথায় রাখবা যে তোমার এখান থেকে একটা আইডিয়া পাবা, কিন্তু এখান থেকে তুমি হুবহু কম পাবা না, কারণ আমরা প্রশ্ন বিক্রি করি না ভাইয়া, ঠিক আছে? এটা কারো পক্ষেই করা উচিত না, বুঝছো? তো আমরা শুরু করি আস্তে আস্তে ক্লাসটা। একদম বেসিক থেকে আমরা কিছু কথাবার্তা বলবো, তারপরে টানা এই অধ্যায়টা শুরু করব। তো ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়টা নর্মালি স্টুডেন্টরা কম পড়ে অন্যান্য ব্যাচে যখন ফুল সিলেবাস থাকে, বাট শর্ট সিলেবাসের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকে তোমার প্রশ্ন আসবেই, কারণ প্রশ্ন আসার যে স্কোপটা খুবই কম, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যারা আমাকে ছিল না, আমার নাম হচ্ছে সাব্বির আহমেদ রিফাত, তোমাদের রিফাত ভাইয়া। তো শুরু করি ক্লাসটা। হ্যাঁ, তার আগে একটু বেসিক কথাবার্তা বলি। দেখো ভাইয়া, এই অধ্যায় থেকে এমসিকিউ আসার মতো কয়েকটা পার্ট আছে। তোমার আগে এটা বুঝতে হবে যে এমসিকিউ কোন জায়গা থেকে আসতে পারে। বুঝো, এমসিকিউ কোন জায়গা থেকে আসতে পারে এটাকে মাথার মধ্যে ঢুকাইতে হবে। 1 নাম্বার, তোমার যে প্রথমেই দেখবা চ্যাপ্টারের শুরুর দিকেই কোন বিজ্ঞানী কত সালে কি আবিষ্কার করছে। এখন তোমাদের একটা ছোট্ট একটা হ্যাক বলি, তোমরা সালগুলা খুব বেশি পড়তে যেও না। একদম ইম্পর্টেন্ট কয়েকটা সাল ছাড়া বাকিগুলো পড়তে যেও না, মনে থাকবে না। তুমি ওই সাল মুখস্থ করতে যে সময়টা দিবা, যে কত সালে কি আবিষ্কার করছে, এই সময়টা তুমি যদি অন্য ম্যাথ প্র্যাকটিস করো, তোমার অনেক বেশি উপকার হবে, তুমি আরো বেশি নাম্বার পাবা। বুঝছো? তো চেষ্টা করবা যে বিজ্ঞানীরা কি কি আবিষ্কার করছে, কয়েকটা ইম্পর্টেন্ট আবিষ্কার মনে রাখার জন্য। এটা আমাদের 10 মিনিট স্কুল থেকে সাজেশনও দেওয়া হবে, বা দেওয়া হয়েছে অলরেডি, তোমরা একটু যদি খোঁজখবর নাও জানতে পারবা। তো এখানে যে আবিষ্কারগুলো আছে, এই আবিষ্কারগুলো ভাইয়া তোমাদের একটু ভালো করে জানা লাগবে। বুঝছো? এই আবিষ্কারগুলো তোমার একটু ভালো করে পড়া লাগবে। 1 নাম্বার, এখানে বিশেষ করে কিছু কিছু ইম্পর্টেন্ট আবিষ্কার আছে, ওইগুলো তোমার জানা লাগবে। ওইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজকে কয়েকটা প্র্যাকটিস করব। তারপরে তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো আসে, মৌলিক রাশি, লব্ধ রাশি, নিচের কোনটি মৌলিক রাশি নয়, নিচের কোনটি লব্ধ রাশি বা লব্ধ রাশি নয়, এরকম টাইপের প্রশ্ন আসে। তো তোমার এখানে রাশি বা এই মৌলিক অথবা লব্ধ, এই টপিকটা থেকে তোমার হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বুঝছো? এই মৌলিক লব্ধ রাশিগুলা তোমার ভালো করে একটু মাথায় রাখা লাগবে। বিশেষ করে এটার যে ট্রিকটা হচ্ছে, তুমি যে মৌলিক রাশি 7টা আছে, এই 7টা মৌলিক রাশি মুখস্থ রাখবা। এর বাইরে যত রাশি আছে সবগুলা কি লব্ধ রাশি। বুঝতে পারছি? আচ্ছা, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে। তারপরে তোমার প্রশ্ন আসবে মাত্রা থেকে। এই মাত্রাটা কিভাবে আসবে জানো? মাত্রা আসবে এমনভাবে যে এই অধ্যায়ের সাথে আরেক অধ্যায় কানেকশন করে ফেলবে। যেমন গতি অধ্যায়ের তোমার ধরো
ত্বরণের মাত্রা বলতে পারে বা মন্দনের মাত্রা জিজ্ঞেস করতে পারে। এখন মন্দন জিনিসটা তো ভাইয়া গতি অধ্যায়ের জিনিস, কিন্তু এই মাত্রা তো তোমার এই অধ্যায়ের টপিক। তো এরকম করে বিভিন্ন তোমার হচ্ছে রাশির মাত্রা জিজ্ঞেস করতে পারে। তো মাত্রা বের করার অন্যতম সহজ উপায় হচ্ছে সূত্রগুলো ভালো করে মনে রাখা। সূত্র জানলে মাত্রা বের করা খুব ইজি। বুঝছো? গেল এটা। এরপরে তোমার হচ্ছে এখান থেকে প্রশ্ন আসবে এই যে পরিমাপ থেকে, যন্ত্রপাতি আছে না, এই যন্ত্রপাতি থেকে পরিষ্কার প্রশ্ন আসবে। এই যন্ত্রপাতি থেকে তোমার হচ্ছে এখান থেকে সিকিউ এমসিকিউ দুইটাই আসবে। এর মধ্যে দুইটা বেশি মানে তোমার ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা যে ম্যাথগুলো করছি, এবং আরেকটা হচ্ছে তোমার স্ক্রু গজ। তো এই দুইটা যন্ত্রপাতি আমাদের একটু ভালো করে বোঝা লাগবে। এই দুইটার যে সূত্রগুলা মনে আসছে তোমাদের, একটু মনে করাই দিতেছে। হ্যাঁ, আমরা টানা প্র্যাকটিস করব, বাট তার আগে তো তোমার জানা লাগবে যে কি কি আছে এই অধ্যায়ের মধ্যে। দেখো ভাইয়া, আমরা কি পড়ছি যে এল সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, পড়ছি না? এটা স্লাইড ক্যালিপার্সের ম্যাথের ক্ষেত্রে আমরা বের করছি না? তো এটার কোনটা কি আমরা ম্যাথ করার সময় দেখব। আরেকটা আমরা কি যখন স্ক্রু গজের ম্যাথ বের করছি তখন এরকম পড়ছি না, ডি সমান সমান এল প্লাস সি ইন্টু এল সি, এটাও তো পড়ছি। এই দুইটা সূত্র থেকে তোমার ম্যাথ আসবে, তুমি ধরে রাখো, মাথার মধ্যে এটা তোমার রাখো। এবং তারপরে ত্রুটি থেকে প্রশ্ন আসবে, এটা হচ্ছে তো বলতে পারো লাস্ট, পরিমাপের ত্রুটি বেশিরভাগ কোন জায়গা থেকে আসে? শতকরা ত্রুটি, আপেক্ষিক শতকরা ত্রুটি। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখন এই টপিকগুলো থেকে তোমার এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বুঝলাম। ঠিক আছে, আমরা সূত্রগুলো একটু পরে বুঝবো কোনটা দিয়ে কি বুঝায়, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বাট মাথার মধ্যে আগে রাখো যে তোমার কিভাবে পড়তে হবে। তুমি যদি জানো তোমার জন্য ইজি। এখন এটা গেল, তোমার আশা করি এই পর্যন্ত বুঝছো। এখন আসো তোমার এমসিকিউ প্র্যাকটিস শুরু করবো। এই পর্যন্ত স্ক্রিনশট নিতে পারো বা পরে দেখতে পারো, এটা এখন দেখা তো ইম্পর্টেন্ট না। আসো, বিগত বছরে আসছে অথবা স্কুলে আসছে এমন প্রশ্নগুলাই আমরা প্র্যাকটিস করব, যাতে তুমি আইডিয়া পাও, মাথার মধ্যে সেট হয়ে যায় যে এই অধ্যায় থেকে তোমার পরীক্ষায় যে 4টা অথবা 5টা, মানে নর্মালি 4টা এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই অধ্যায় থেকে তোমার 4টা এমসিকিউ আসবে পরীক্ষায়। ধরে রাখো, তোমার বোর্ড পরীক্ষায় 4টা এমসিকিউ আসবে এই অধ্যায় থেকে। এর মধ্যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসতে পারে এটা একটু ভালো করে বুঝো। যেমন একটা এক্সাম্পল দেখি, যে কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করছে। এখন এটা হইতে পারে কোয়ান্টাম তত্ত্ব না দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে আপেক্ষিক তত্ত্ব কে আবিষ্কার করছে। তাহলে এখন বুঝছো তো কাহিনীটা কি, যে কি কি প্রশ্ন আসতে পারে, টাইপটা বুঝো আগে, এরপর পড়ার দায়িত্ব তোমার। বাসায় বসে বসে সময় দিয়ে পড়বা। তো কোয়ান্টাম তত্ত্ব আমরা কি জানি, ম্যাক্স প্লাঙ্ক বা প্লাঙ্ক আবিষ্কার করছে, তার মানে অ্যান্সার ক। সেম জায়গায় যদি এখন বলতো আপেক্ষিক তত্ত্ব কে আবিষ্কার করছে, একটা ইম্পর্টেন্ট আবিষ্কার, কত, কে, আইনস্টাইন আবিষ্কার করছে, বুঝছি 1905 সালে। তো এইরকম তোমার হচ্ছে বুঝতে হবে যে কোন টপিক থেকে প্রশ্ন আসবে। আচ্ছা গেল 2 নম্বর প্রশ্ন। দেখো এখানে একটা কি আছে, ভার্নিয়ার স্কেল থেকে প্রশ্ন জিজ্ঞেস করছে। বুঝো, একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পার্ট পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেলের 4 সেন্টিমিটার। বুঝো, তোমাকে এখানে কি বলছে ভাইয়া, প্রধান স্কেলের মানটা বলা আছে, প্রধান স্কেলের মানটা বলা আছে, ভার্নিয়ার সমাপতন বলা আছে। আচ্ছা, ভার্নিয়ার সমাপতন বলা আছে, আমরা জানি এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আমরা একটু পরে দেখবো, আরো ডিটেলসে বুঝবো, সমস্যা নেই। ভার্নিয়ার ধ্রুবক বলা আছে, তার মানে কি ভিসি বলা আছে, ভার্নিয়ার কনস্ট্যান্ট বলা আছে। আচ্ছা, তোমার এই টপিকগুলা, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে খেয়াল রাখবা একক কি ঠিক আছে কিনা, এককগুলা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। দেখো আমাকে বলছে দণ্ডটির দৈর্ঘ্য কত, ভাই দৈর্ঘ্য তোমাকে এল বের করতে বলছে। দেখেই বুঝতেছো এটা স্লাইড ক্যালিপার্সের ম্যাথ। স্লাইড ক্যালিপার্সের ম্যাথের সূত্রগুলো মাথায় একটু মনে রাখো। এল সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। বুঝো, এখন ভাইয়া এখানে এল মানে কি, তুমি যন্ত্র দিয়ে যেটা মাপবা, অ্যাকচুয়াল যেটা দৈর্ঘ্য বা আসল বা প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে তুমি যন্ত্র দিয়ে মাপার পরে যেটা পাবা, এটা হচ্ছে তোমার এল। এগুলো একটু বুঝো ভাই, এগুলো একটু খাতায় নোট করো, খালি শুনো না বসে বসে, একটু খাতা কলম নিয়ে বসো, এরপরে দেখো যে কয়টা এমসিকিউ হয়। যারা সব পারো ওরা একটু দেখো যে কয়টা এমসিকিউ হয়। এম মানে কি ভাইয়া, প্রধান স্কেলের পার্ট। আমরা জানি সাইড ক্যালিপার্সে 2টা পার্ট থাকে, প্রধান স্কেল, ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, তো এটা বুঝলাম। ভি মানে কি ভাইয়া, এই যে ভার্নিয়ার সমাপতন, অর্থাৎ প্রধান স্কেলের যেই দাগের সাথে ভার্নিয়ার স্কেলের দাগটা একদম মিলে যায়, সেই দাগ মানে দাগ নাম্বার হচ্ছে ভার্নিয়ার সমাপতন, মানে কি এক জায়গায় মিলিত হয়েছে। আচ্ছা, এরপরে কি ভার্নিয়ার ধ্রুবক,
এটা হচ্ছে কি ভাইয়া, এটা আমরা দুইভাবে বের করতে পারি। ডিরেক্ট সূত্র আছে S/N, এটাও আমরা দেখব, অথবা হচ্ছে তোমার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের যে পার্থক্য, এটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। এটার সংজ্ঞাটাও পরীক্ষায় আসবে ক নাম্বারের জন্য, অথবা তোমাদের এখান থেকে ম্যাথ করতে হবে, ইভেন গ নাম্বার ঘ নাম্বারেও লাগবে, এগুলো সব কিছু লাগবে। আচ্ছা গেল। এখন ভাই এই সূত্রের মধ্যে মানগুলো বসালে তো হয়ে যায়, খেয়াল রাখবা যে এককটা কি ঠিক মতো বসাইছো কিনা। অর্থাৎ একটা দণ্ডকেই যে এখানে তোমার বসানোর পরে দেখো 4 সেন্টিমিটারে আছে, এটা 7, দাগ নাম্বারের তো কোনো একক হবে না। ভার্নিয়ার ধ্রুবক আছে মিলিমিটারে, বুঝো, একটা সেন্টিমিটারে একটা মিলিমিটারে, দুইটা কি আমরা যোগ করতে পারবো নর্মালি? কি করতে হবে, হয় এটাকে মিলিমিটার নিতে হবে, না হলে এটাকে সেন্টিমিটার নিতে হবে, যে কোনো এক জায়গায় এনে তারপরে হিসাব নিকাশ করবো। ভালো করে খেয়াল করবা যে এককগুলা ঠিক আছে কিনা। তো এখন আমরা ধরো এটাকে সেন্টিমিটারে রাখতেছি, আর এই মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটারে নিয়ে আসবো, ঠিক আছে? অপশনে দেখো সেন্টিমিটারও আছে মিলিমিটার আছে, আমরা একটু নর্মালি এই সূত্রে ম্যাথটা বসাই। আচ্ছা, তো এখন আসো এই সূত্রের মধ্যে একটু ম্যাথটা বসাই, মানে মানগুলা বসাই, কত আসে দেখি। আমাকে বলছে প্রধান স্কেলের পার্ট 4 সেন্টিমিটার, ঠিক আছে, 4 সেন্টিমিটার আমি রাখলাম, একক সহ রাখলাম কেন, যাতে আমার একটু ভুল না হয়, মানে আমাদের টপিক সমস্যা না হয় আর কি, বুঝতে সমস্যা না হয়। আচ্ছা, ভি মানে হচ্ছে ভার্নিয়ার সমাপাতন, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.1 মিলিমিটার। কি করব, যেহেতু আমরা সেন্টিমিটারে রাখছি সব কিছু, তার মানে ওই মিলিমিটারকে আমরা কি করতে হবে, এই 0. মিলিমিটারকে আমরা 10 দিয়ে যদি ভাগ করি, মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে হইলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা কি পেয়ে যাব, এখানে ওভারঅল একটা সেন্টিমিটারে একক পেয়ে যাব, ঠিক আছে? এই অংশটা তখন হয়ে যাবে সেন্টিমিটারে। কেন, আমি 10 দিয়ে ভাগ করে একবারে নিয়ে গেছি। তাহলে অ্যান্সার কত আসবে, 0.1 আর হচ্ছে তোমার 10, যদি কাটাকাটি 0.01 আর 7 দ্বিগুণ করলে 0.07, 4 এর সাথে যোগ করলে 4.07। দেখছো, এগুলো তোমরা যখন ক্যালকুলেটর, মানে সব কিছু ক্যালকুলেটর ধরতে যাবা না, একটু নিজের মুখেও চেষ্টা করো ফাস্ট ক্যালকুলেশন করার জন্য। ক্যালকুলেটর হাতে নিবা, টাইপ করবা, ঠিক আছে, মাঝে মাঝে লাগে, আবার চেষ্টা করবা মানে ছোট ছোট ক্যালকুলেশন নিজে মুখে করে ফেলার জন্য। তাহলে অ্যান্সার কত আসছে, 4.07 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার দণ্ডটির দৈর্ঘ্য, অর্থাৎ ক নাম্বার। একটু খেয়াল করবা, গ নাম্বারে আছে কি 4.07, বাট এখানে মিলিমিটারে দেওয়া আছে। এই এককগুলো যদি খেয়াল না করো, এইখানে ফাঁদে পা দিবা এবং তারপর দেখবা মানে নাম্বার আসে নাই, ঠিক আছে? একটু খেয়াল রাখো এগুলা। ওকে, প্রথমটা পেয়ে গেছি। আসো পরেরটা, এই যে একটা বিজ্ঞানী থেকে প্রশ্ন, হ্যাঁ, এগুলো কি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রাখছি, এর বাইরেও কিছু প্রশ্ন আছে, একটু বইগুলো দেখো তারপর বুঝতে পারবা। গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে সেই তত্ত্বের সত্যতা যাচাই করার যে প্রক্রিয়াটা, যে বৈজ্ঞানিক ধারণাটা সূচনা করছে কে, শুরু করছে কে, মনে রাখবা এটা হচ্ছে করছে গ্যালিলিও। এরকম করে মনে রাখার চেষ্টা করবা যে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে, একটু নোট রাখবা, খাতায় লিখবা, এখান থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, বুঝছো? গেল। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি একটা খুবই 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 কমন প্রশ্ন। তুমি ভাই যেই বোর্ডে হও, আমাদের মানে পরীক্ষার প্রশ্ন তোমার হচ্ছে কম্বাইন্ড হোক, একসাথে হোক অথবা আলাদা হোক, এই প্রশ্নটা একটা খুবই কমন প্রশ্ন, ঠিক আছে? এটা এখানে একটা বোর্ড দেওয়া আছে, বরিশাল বোর্ড 17, বাট এরপরে আরো অনেক বোর্ডে আসছে, সব কিছু লিখলে জায়গা ধরতো না। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করছে। মনে আছে আমরা ছোটবেলায় একটা এক্সপেরিমেন্ট করছিলাম, যে একটা তারকে কুণ্ডুলি পেঁচায় তারপর দুই পাশে কি করবো, ব্যাটারি লাগাই দিব, ব্যাটারি লাগাইলে ওইটা একটা চুম্বকে তৈরি হয়, চুম্বক মানে চুম্বক বানানো যায়। এই জিনিসটা অর্স্টেড, বিজ্ঞানী অর্স্টেড আবিষ্কার করছে, ঠিক আছে? এই ইম্পর্টেন্ট আবিষ্কারগুলো একটু মনে রাখো। আচ্ছা, এই যে দেখো, রাশি থেকে তোমার পরীক্ষার প্রশ্ন আসবে, এটা আমি বললাম, এটা আগেই বলছি। তো নিচের কোনটি মৌলিক রাশি, নিচের কোনটি লব্ধ রাশি, এখান থেকে প্রশ্ন আসবেই, একটা প্রশ্ন তুমি পাবা। তোমার কি বললাম, 7টা মৌলিক রাশি একটু মনে রাখার চেষ্টা করবা, দৈর্ঘ্য, ভর, সময়, তারপর হচ্ছে তাপমাত্রা, তারপর কি বলে তোমার হচ্ছে দীপন তীব্রতা, তারপর হচ্ছে কি বলে পরমাণুর যে সংখ্যা যেটা ওইটা, এবং আরেকটা মানে মিস করছি, এটা দেখতে গেলেই বুঝবো আর কি। আচ্ছা, ও তড়িৎ প্রবাহ, দেখছো, দেখেই মনে পড়ে গেছে, তড়িৎ প্রবাহ। এই যে 7টা মৌলিক রাশি বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, ভালো করেই 7টা মুখস্থ রাখবা। এর মধ্যে যদি না পড়ে ওটা লব্ধ রাশি, চোখ বন্ধ করে ওইটা লব্ধ রাশি। আচ্ছা, তার মানে কি, আমি তো বুঝলামই, অ্যান্সার হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ আধান বলুক, পরিবাহিতা বলুক, তীব্রতা বলুক, এই যে এইখানে একটা প্যাচ লাগতে পারে। তোমরা অনেকে দীপন তীব্রতার সাথে মিলাই ফেলবা, তাড়াহুড়া করতে যে তড়িৎ
কথাটা নিবা এইখান থেকে, আর তীব্রতায় যে দীপন তীব্রতার তীব্রতা নিবা এইখান থেকে, মিলে অনেকে তাড়াহুড়া করে এটা অ্যান্সার করতে পারো। এই ভুল করা যাবে না, একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে করো। কি হবে ভাইয়া? অ্যান্সার হচ্ছে 4, তড়িৎ 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 প্রবাহ। আচ্ছা, দীপন তীব্রতা যদি থাকতো ওইটাও অ্যান্সার হইতো আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, এই যে আরেকটা মৌলিক রাশি দেখো, এখানে দেখো, তাপ, শক্তি, তাপমাত্রা, পরিবাহিতা। বুঝো, তাপ আর তাপমাত্রার মধ্যে তোমাদের এখনো অনেকের ঝামেলা হয়, একটু ভালো করে বুঝো ভাইয়া। তাপ একটা শক্তি, আর শক্তি কি হয়? শক্তি একটা লব্ধ রাশি, এটা মাথায় রাখবা। তাপ এক প্রকার শক্তি, আর শক্তি হচ্ছে লব্ধ রাশি। তার মানে কি ভাইয়া? তাপমাত্রা হচ্ছে কি? মৌলিক রাশি। এটা একটু মনে রাখবা। এই পরিবাহিতা পরিবাহিতা এগুলো সব বাদ। আচ্ছা, গেল। এই যে দীপন তীব্রতার এককটা পরীক্ষায় অনেক বেশি আসে, এটা বারবার আসতে দেখা যায়। এটা হচ্ছে ক্যান্ডেলা। এটার যে উচ্চারণটা হচ্ছে ক্যান্ডেলা। একটু আনকমনগুলা বেশি পড়বা, ওইগুলা বেশি আসে, বুঝছো? তো ক্যান্ডেলা, এটার যে এককটা তোমার হচ্ছে এরকম দেখলে বুঝবা যে সিডি। ঠিক আছে, এটা ছোট হাতে থাকে, সিডি এভাবে থাকে। ক্যান্ডেলা এটা হচ্ছে দীপন তীব্রতার একক। এটার খুব বেশি পড়ালেখা তোমাদের এখনো নাই, হয়তো সামনে আসতে পারে। আচ্ছা, এখন আসো দেখো, এই যে এইটা একটা খুবই খুবই চমৎকার প্রশ্ন। কনভার্সন, তোমার হচ্ছে একটা একক থেকে আরেকটা এককের সম্পর্ক, ট্রান্সফার, কত গুণ বড় ছোট, এরকম প্রশ্ন আসতে পারে। তো একটু ভালো করে দেখো, 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ডের অপেক্ষা কত গুণ মানে বেশি, এটা বুঝাইছে আর কি। তো এখন বুঝো ভাইয়া, মিলি সেকেন্ড বলছে, ন্যানো সেকেন্ড বলছে। আমাদের এককটা মানে এসআই একক কি? এসআই একক হচ্ছে সেকেন্ড। তো আমরা চেষ্টা করবো যেইটাই বলুক আমরা ওগুলোকে এসআই এককে নেওয়ার জন্য। তাহলে 1 মিলি সেকেন্ড মানে হচ্ছে তোমার 10⁻³ সেকেন্ড। এগুলো তোমরা একটু মুখস্থ রাখো যে মানে সম্পর্কটা কি। হ্যাঁ, 1 ন্যানো সেকেন্ড সমান সমান কি ভাইয়া? 10⁻৯ সেকেন্ড। তো নর্মালি যখন এরকম বলবে, যেটা প্রথমে থাকবে এটা উপরে থাকবে, যেটা পরে এটা নিচে থাকবে, এরপর ভাগ করে দাও। অর্থাৎ এই 10⁻³ আর 10⁻৯, দেখো যেহেতু একই জাতীয় রাশি, দুইটাই সেকেন্ড, ভাগ করা যায়, গুণ করা যায়, যোগ বিয়োগ করা যায়, অ্যান্সার আসবে 10⁶। এটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ 1 মিলি সেকেন্ডের থেকে 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ডের থেকে 10⁶ গুণ বড়। অবশ্যই কিন্তু ভাইয়া মিলি সেকেন্ড ন্যানো সেকেন্ডের থেকে অনেক বড়। কত বড়? 10⁶ গুণ। বুঝছি। আচ্ছা, গেল। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভাইয়া মানে এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, এখান থেকে অনেক পরীক্ষার প্রশ্ন আসে। আচ্ছা, এইটা আরেকটা খুবই চমৎকার প্রশ্ন, তোমাদের জন্য একটা বড় ফাঁদ। মানে বলতে পারো যে একটা গর্ত থাকে না রাস্তার মধ্যে, গর্তগুলা বা তোমাদের হচ্ছে ফাঁদগুলো এড়ায় চলতে হয়, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ দ্যাট। যে 1 পিকোমিটার সমান সমান কত সেন্টিমিটার? দেখো, নর্মালি আমরা জানি 1 পিকোমিটার সমান সমান 10⁻12 মিটার। বুঝো, এখন 10⁻12 অপশনে থাকবে, আমাকে কি বলছে রে ভাই? সেন্টিমিটার বলছে। তার মানে আমার তো এখানে মিটার দিয়ে লাভ নাই, একটু চোখ কান খোলা রাখবা এখানে। ভাইয়া 1 মিটার সমান সমান কত? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার আমরা জানি। তার মানে 10 স্কোয়ার, মানে 10 স্কোয়ার মানে তো 100। ঠিক আছে, তাহলে এই যে মিটারের জায়গায় আমরা যদি সেন্টিমিটারে চাইছে, খুব সিম্পলি আমরা এখানে কি করব? এইটা দিয়ে গুণ করে দিব, তাহলে আমরা সেন্টিমিটার পেয়ে যাব। দ্যাটস ইট। -12 + 2 -10, শেষ। 1 পিকোমিটার সমান সমান 10⁻⁻10 অথবা 10⁻10। তোমরা অনেকে এইটা মনে রাখো, কিন্তু এটার যে প্যাচ থাকতে পারে এটা বুঝো না। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে, তারপর দেখবা যে প্রশ্নে কি বলছে। বুঝছো, এই কনভার্সনগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষার প্রশ্ন অনেক বেশি আসে। আচ্ছা, তার মানে গেল 10⁻10। আরেকটা জিনিস একটু বলে রাখি তোমাদেরকে, এটা একটা মানে একটা এক্সট্রা একটা একক আছে। হ্যাঁ, এককটা তোমাদের পরীক্ষায় হয়তো আসতে পারে, জানি না এটা তোমাদের অত মানে বই হিসেবে আছে কিনা, কারণ এটা থাকা উচিত। 1 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম এটা একটা একক। ঠিক আছে, এটা দৈর্ঘ্যের একক, অ্যাংস্ট্রম। এই 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻10 মিটার। এটা একটু সবাই একটু মনে রাখবা। ঠিক আছে, এটা মূলত ইন্টারে গেলে পাবা, হয়তো তোমাদের বইও থাকতে পারে, বাট একটু মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, মানে যেগুলো হচ্ছে একটু মনে করো তোমাদের মানে
মানে কি বলে এক্সেপশনাল, হ্যাঁ, গতানুগতিক না, ওইখান থেকে স্যাররা প্রশ্ন করতে একটু বেশি পছন্দ করে, একটু মাথায় রাখবা। এই যে কোন দুটি রাশির মাত্রা অভিন্ন, এই প্রশ্নটা তোমাদের জন্য একটু কঠিন কঠিন। এটা দিলে তোমরা হয়তো অনেকেই পারবা না, কারণ তোমাদের এই শর্ট সিলেবাসে চাপ অধ্যায়টা নাই, পীড়ন অধ্যায়টা নাই। তোমাদের বইয়ে যারা একটু খুলছো, যারা ওই যে 1 থেকে 4 মধ্যেই আবদ্ধ ছিলা, তারা এই টপিকটা দেখবা না। কিন্তু যারা একটু উৎসাহ নিয়ে 5 নম্বর অধ্যায়ে গেছো, তারাই দেখবা যে ওখানে লেখা আছে পদার্থের অবস্থা ও চাপ। ওই চাপ অধ্যায় হচ্ছে এখানে, তোমাদের শর্ট সিলেবাসে নাই। বাট যেহেতু এখানে মাত্রা এরকম এই টপিকগুলো আছে, ফার্স্ট অধ্যায় থেকে টপিকটা চলে আসতে পারে। তো এটা জাস্ট যেহেতু তোমাদের বুঝালেও বুঝবা না, খালি এটা মনে রাখবা, চাপ আর পীড়ন একই জিনিস, একটু জাস্ট মুখস্থ রাখো, ঠিক আছে? অনেকে এটা তোমরা হচ্ছে মানে ভুল করা শুরু করছো। অভিন্ন মানে কি? একই। অভিন্ন মানে হচ্ছে একই, সেম। অভিন্ন মানে হচ্ছে একই অথবা সেম। তো ভাইয়া এই কাজ আর ক্ষমতা যারা বলতেছো বি, কাজ আর ক্ষমতার মাত্রা কি সেম হবে? ওদের তো এককই সেম না, সূত্র কি সেম বলো তো? ওদের যে এককগুলো যে একক সেম, কাজের একক কি আসে? জুল আসে না? কাজের একক জুল, আর ক্ষমতার একক কি আসে? হয় জুল পার সেকেন্ড আসবে অথবা ওয়াট আসবে। দুটো তো আসলে একক দেখেও মাত্রা বোঝা যায়। তো এগুলো একটু তোমরা খেয়াল রাখো। তো এটা হচ্ছে অ্যান্সার ক। সেম ভাবে এগুলো তোমাদের আপাতত নাই, দীপন তীব্রতা অত বুঝবা না, ক্যান্ডেলা এটা তোমার হচ্ছে মানে তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার। তো এরকম তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, কাজ হচ্ছে তোমার কি জুল, এগুলো তো আসলে সেম না। কিন্তু সেম কোনটা? চাপ পীড়ন, এটা একটু মাথায় রেখো। আচ্ছা গেল। এই যে একটা খুবই হট টপিক ভাইয়া, খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস। এরকম সূত্র দিয়ে, এটা কি ভাইয়া? এটা গতি অধ্যায়ের সূত্র। তোমাকে গতি অধ্যায়ের সূত্র দিয়ে তোমাকে বলবে এরকম এই অংশটার মাত্রা কত। এখন এটা তোমরা যারা জানো না, তোমাদেরকে আমি সুন্দর করে বুঝাই দিই, যাতে তোমরা তোমাদের ওই বন্ধুদেরকে জানাতে পারো, ওই ফ্রেন্ডদেরকে জানাতে পারো যারা এখনো জানে না। ঠিক আছে? তোমাদের দায়িত্ব হচ্ছে ওইটা, যারা জানে না তাদের কাছে পৌঁছায় দেওয়া। দেখো এরকম যখন সূত্র দেওয়া থাকবে, মনে করো এরকম ভি স্কোয়ার আছে, ইউ স্কোয়ার আছে, 2a আছে, একটা সমান সমান দেওয়া আছে, যোগ দেওয়া আছে, মনে রাখবা এই পুরা পার্টটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এই পুরা পার্টটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কিন্তু এখানে এই যে যোগ চিহ্ন, এই যে ধ্রুবক যেগুলো আছে 2, 1, 3 যাই থাকুক, হাফ থাকুক, কোনো দরকার নাই। এখানে ইউ স্কোয়ার একটা আলাদা রাশি, 2 তো বাদ যাবে, এস আলাদা একটা রাশি, আর এখানে ভি স্কোয়ার একটা রাশি। বুঝছো? তো যখনই দেখবা তোমাকে কি বলছে, তোমাকে বলছে 2as এর মাত্রা বের করতে। তার মানে কি তোমাকে আসলে 2 তো বাদ, ওইটার তো কোনো দাম নাই, এই এসটা শুধু মাত্রা বের করতে বলছে। ঠিক আছে? তো আমি এটা কেন লিখছি একটু পরে বলতেছি। এই এস মানে কি? ত্বরণের মাত্রা এবং সরণের মাত্রা গুণ করতে হবে। দেখো আমরা কি জানি ভাইয়া, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, আর তোমার হচ্ছে এই যে সরণের মাত্রা হচ্ছে এল। দুইটাকে গুণ করো, কি দাঁড়ায়? এল স্কোয়ার টি ইনভার্স 2। সিম্পল। এখান থেকে তোমাকে যদি বলতে হয় ইউ স্কোয়ারের মাত্রা বের করতে, ভাইয়া ইউ মানে কি? বেগ, আদি বেগ। ইউ এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা থাকতে হবে, স্কোয়ারটা থাকতে হবে, স্কোয়ার সহ নিতে হবে। তখন দেখো তো কি আসছে, সেম। অর্থাৎ এরকম সূত্রের ক্ষেত্রে প্রত্যেকটা এরকম রাশির মাত্রা সেম হবে। তুমি যখন ভি স্কোয়ার বাড়ি করো, এটাও তো সেমই হবে, তাই না? বেগই তো। অর্থাৎ এভাবেও এটাকে বলা হয় মাত্রা সমীকরণের মাধ্যমে প্রমাণ। তোমাদের খ নম্বরে আসতে পারে সিকিউতে, অথবা এস কিউ মানে শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে এই প্রশ্নটা আসবে যে মাত্রা সমীকরণের মাধ্যমে প্রমাণ করো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা প্রমাণ করাটা একটু হালকা পাতলা বলে দিলাম। আর যদি না বুঝো, আমাদের কিন্তু ইউটিউবে প্লেলিস্টটাও আছে, একদম 7টা অধ্যায়ের বেস্ট যে সিকিউগুলো আছে, পরীক্ষা সবচেয়ে বেশি আসে, ওইখানেও বুঝাই দিছি, ওগুলো দেখতে পারো। হ্যাঁ, আমাদের যে 10 মিনিট স্কুলের 10ms ক্লাস 6 to 10, 10ms ক্লাস 6 to 10, তুমি যদি সার্চ দাও ইউটিউবে, ওইখানে সুন্দর করে সব প্লেলিস্ট পেয়ে যাবা। শুধু ফিজিক্স না, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছু পেয়ে যাবো এখানে, বাংলা, ইংরেজি, আইসিটি সব কিছু পেয়ে যাবে, ওইখানেও দেখতে পারো। যেহেতু আজকে এমসিকিউ ক্লাস, তাই আচ্ছা আমরা এর বাইরে না যাই। ওকে, গেল। এই যে এটা একটা খুবই খুবই জনপ্রিয় প্রশ্ন। হ্যাঁ, স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? এটা অনেকে মনে করে মনে হয় 0.1 মিলিমিটার, অনেকে 0.01 মিলিমিটার, মানে এরকম নিজেরা ভেবে নেয়। একটাও না, মনে রাখবা
ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে এখানে সবচেয়ে সূক্ষ্ম যেই, মানে তুমি ভার্নিয়ার ধ্রুবক যত হবে সর্বোচ্চ ওই মানটাই মাপা যায়, সর্বোচ্চ না মানে সর্বনিম্ন। কারণ স্লাইড ক্যালিপার্সের কাজ কি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানটা পরিমাপ করা সূক্ষ্মভাবে, তোমার হচ্ছে নির্ভুলভাবে। তো এই জিনিসটা মাপা যায় কোন পর্যন্ত ভাইয়া, ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। এই লাইনটা একটু মনে রাখবা, খুবই একটা কমন প্রশ্ন। আচ্ছা গেল, আসো এবার হচ্ছে আমরা আস্তে আস্তে স্ক্রু গজের একটু ম্যাথ দেখি, এরপরে আবার ভার্নিয়ার স্কেলের ম্যাথ আছে, কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেগুলো তোমাদের জন্য মাস্ট, একটু পরে বুঝতে পারবা কেন। 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক দেওয়া আছে 0.002 সেন্টিমিটার। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত ভাইয়া? এই প্রশ্নটা খুবই মজা, খুবই মজা। এই যে ন্যূনাঙ্ক, এই ন্যূনাঙ্ক এটার সূত্র আছে, ন্যূনাঙ্কের সূত্র আছে, একটু বুঝো। এটা মানে কি ভাইয়া, পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা কতটুকু ভাগ করা আছে, এটা হচ্ছে সূত্র। তোমাকে বলছে ভাগ সংখ্যাই বের করতে, তার মানে তোমাকে এইটা এই পাশে নিতে হবে, ন্যূনাঙ্ক নিজে নিতে হবে, জাস্ট আর গুণ করতে হবে। তার মানে এটাকে উপরে নিয়ে যাই, অর্থাৎ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সমান সমান কত হলো তাহলে, পিচ ডিভাইড বাই ন্যূনাঙ্ক। খুবই সিম্পল, একটু তোমাদেরকে দেখাই দিলাম ভেঙে, বুঝছো? এখন মানগুলো বসায় দাও। ভাইয়া পিচের মান দেওয়া আছে কত, 2 মিলিমিটার। তোমাদের একটা খুবই খুবই কমন প্রশ্ন ক নাম্বারে আসে, ক নাম্বারে আসে, সেটা হচ্ছে পিচ কাকে বলে। এটা একটা খুবই কমন প্রশ্ন, তোমরা অনেকে ভয় পাও, ভুল করো। খুবই সিম্পল, তোমার হচ্ছে একটা স্ক্রু গজ, যখন স্ক্রু গজের যে স্ক্রুটা একবার পরিপূর্ণভাবে ঘুরাইলে বা একটা পূর্ণ পাক হইলে তার যে সামনের যে অংশটা, হ্যাঁ, এই পিনটা কতটুকু সামনে বা সামনে পিছনে যায়, এটা আর কি। একবার যদি ডান দিকে ঘুরাও তাহলে সামনের দিকে যেতে পারে, কতটুকু গেছে, কতটুকু সরণ হয়েছে, রৈখিক সরণ হয়েছে, ওইটাই, ওই অংশটাকে বলা হয় পিচ। অর্থাৎ স্ক্রুটাকে একবার পূর্ণ ঘূর্ণন করলে কতটুকু রৈখিক সরণ হয়, এই রৈখিক সরণটাকেই পিচ বলা হয়। যেমন 2 মিলিমিটার মানে কি, আমি যদি একটা পূর্ণ ঘূর্ণন দেই তাহলে রৈখিক সরণ কতটুকু হবে, অর্থাৎ এখানে ধরো একটা পিন ছিল, এটা ধরো এখানে যাবে, এই অংশটা কত, এই অংশটা 2 মিলিমিটার, এটাকে বলা হয় পিচ। ঠিক আছে, এখন ভাই পিচ কত, 2 মিলিমিটার দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমি 2 মিলিমিটার রাখলাম, আর ন্যূনাঙ্ক দেওয়া আছে ভাই 0.002, 0.002 সেন্টিমিটার। এখন ভাইয়া আমাকে কি করতে হবে, অবশ্যই চেঞ্জ করতে হবে, কনভার্ট করতে হবে। আমি যে কোনো একটাকে নিয়ে কি করব, পাল্টাই দেই। ধরো আমি মিলিমিটারকে কি করলাম, 10⁻1 দিয়ে গুণ করলে সেন্টিমিটার পেয়ে যাই, আর নিচে তো 0.002 আছেই সেন্টিমিটার। ক্যালকুলেশন করো, অ্যান্সার যেটা আসবে ওইটাই। হ্যাঁ আমি ক্যালকুলেশন করলাম না, মানে এখানে দেখে মনে হইতেছে 0.2 আর 0.002কে ভাগ করলে, মানে 0.2কে 0.002 দিয়ে ভাগ করলে 10⁻², মানে 10² হবে। ঠিক আছে, এটা আমার দেখে মনে হইতেছে, ক্যালকুলেশন করলেও সেম আসার কথা। 0.2কে 0.002 দিয়ে ভাগ করলে 100 আসবে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি। বুঝছো? এইভাবে ভাই একটু প্র্যাকটিস করবা, ফার্স্ট ক্যালকুলেশনের প্র্যাকটিস করবা। পরীক্ষায় এমসিকিউতে সময় পাবা 40 থেকে 50 সেকেন্ড, একটু, কারণ তুমি আরও চিন্তা করতে হবে, ভাবতে হবে, সব কিছু মিলে তোমাকে একটু ভেবে চিন্তা করতে হবে। ঠিক আছে, ফুল সময় নিয়ে কখনো চিন্তা করা যাবে না। আচ্ছা গেল, এরপরের ম্যাথটাতে দেখি আসো। রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে 4 মিলিমিটার। এটি ম্যাথটা মনে হয় অলরেডি একবার করছি, তারপর আরেকবার করি। রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে 4 মিলিমিটার, ও না এটা করি নাই, এটা করি নাই এখনো। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 50। তারের ব্যাস কত বুঝো, আমাকে এখানে তারের ব্যাস চাইছে মানে কি, আমাকে ডায়ামিটার মানে ডি চাইছে। লঘিষ্ঠ গণন কত দেওয়া আছে, এই লঘিষ্ঠ গণন মানে কি ভাইয়া, এলসি, লিস্ট কাউন্ট। এলসি মানে কি, লিস্ট কাউন্ট। এই লিস্ট কাউন্ট মানে কি, তোমার হচ্ছে কতটুকু সর্বনিম্ন মাপতে পারে। তো 0.01 এলসির মান দেওয়া আছে। ওই যে মনে আছে ভাইয়া স্ক্রু গজের ম্যাথের সূত্র কি ছিল, ডি সমান সমান এল প্লাস সি ইন্টু এলসি, প্রথমে লিখে দিছে, যারা ক্লাসটা প্রথমে জয়েন করছো দেখতে পারছো। এল মানে কি ভাইয়া, এই যে রৈখিক স্কেলের পার্ট 4 মিলিমিটার দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে 4 মিলিমিটার। আচ্ছা সি মানে কি, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, ভাই দেওয়া আছে 50, দেখো ঝামেলা নাই। এলসি মানে এটাও দেওয়া আছে, এলসি কত, এলসি হচ্ছে
0.01। আচ্ছা, এখন দেখো আমাকে বলছে যে ব্যাস কত, বুঝছো ভাই? এখানে যদি কোনো মানে একক দেওয়া নাই, আমরা ধরে নিব যে এখানে হচ্ছে মিলিমিটারই হওয়ার কথা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার লঘিষ্ঠকরণটা মিলিমিটারই নর্মালি হয়। আচ্ছা, তার মানে 0.01 মিলিমিটার। এখন কথা হইলো আমাকে বলছে এই যে মানগুলো বসাইতে হবে, এখানে বসাও তুমি এল এর মান বসাও, এই যে 4 মিলিমিটার, 4 প্লাস তুমি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বসাও 50 গুণ তুমি এলসির মান 0.01 বসাও, কত আসে? 50কে 0.01 দিয়ে গুণ করলে কত আসে? 5, 0.5 হওয়ার কথা, তাও একটু শিওর হয়ে নেই। 0.5, হ্যাঁ, প্লাস 4, 4.5 মিলিমিটার, 4.5 মিলিমিটার। অ্যান্সার হচ্ছে 3। কাহিনী বুঝছো? কি করছি? মানগুলা বসাইছি সূত্রের মধ্যে, খেলা শেষ। সিম্পল ভাই, সিম্পল। আচ্ছা, গেল। এই যে এমনটা দেখো, একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেলের পার্ট পাওয়া গেছে 8 মিলিমিটার। এটা আমরা এই ম্যাথটা করছি আগে, মানে এর আগে আমরা করছি, এর প্রথম দিকে শুরু করছিলাম। ভার্নিয়ার সমবর্তন দেওয়া আছে তোমার, ভি দেওয়া আছে, ধ্রুবক দেওয়া আছে 0.1 মিলিমিটার, এখানে দেওয়া আছে কত? মিলিমিটার। দেখো এবার কিন্তু ভাই দুইটাই মিলিমিটারে দেওয়া আছে, একটু খেয়াল রাখো। এটা হচ্ছে ভিসির মান দেওয়া আছে। আমাকে বলছে দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত, মানে আমাকে কি পরিমাপ করতে হবে যে তোমার হচ্ছে এই এল এর মানটা কত। তো আমাকে সব মান দেওয়া আছে, আমি এবার কি করব? সুন্দর করে বসাই দেব এম প্লাস ভি ইন্টু ভিসি। এইবার কিন্তু ভাই আমার কোনো একক নিয়ে ঝামেলা নাই, আমার এটা মিলিমিটারে, ওটা তো মিলিমিটারে আসি, সবগুলো মান বসাই দিবা। দেখো 8 প্লাস তোমার সমাপাদন হচ্ছে 4 ইন্টু 0.1। আচ্ছা, তার মানে 8.4 মিলিমিটার, বুঝো? এখন যারা 8.4টা ক নাম্বারে দেখেই বসাই দিবা তাদের কি হবে? কারণ কি ভাই, এটা সেন্টিমিটার আর তোমার অ্যান্সার আসছে মিলিমিটার, বুঝো? দেখো তোমাকে সেন্টিমিটারে একদম ক নাম্বারে দেওয়া থাকবে, যাতে তুমি এখানে ফাঁদে পা দাও। এটা করা যাবে না। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। এককটা ভাইয়া বারবার বলতেছি, বিশেষ করে এই অধ্যায়ের জন্য একটু খেয়াল রাখবা, ঠিক আছে? গেল। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে তোমার হচ্ছে সরি সরি সরি, দেখছো আমি কি বলতেছি? 8.04 না তো, 8.4 বি হবে, বি হবে। কারণ দেখো যে 8.4 মিলিমিটার, 8.4, আমি 8.04 দাগাই ফেলছি। এটাও একটু খেয়াল রাখো যে জানো অ্যান্সার সি, তারপর দাগাই দিলাম বি, একটু খেয়াল রাখো, হ্যাঁ? আচ্ছা, এখানে একটু তাহলে ভুল দেওয়া আছে, তোমার হচ্ছে অ্যান্সার হবে কি? বি। একটু তোমরা একটু এটা ঠিক করে নিও। আচ্ছা, মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারে, এই যে এই কথাটা দিয়ে একটু বুঝো। মানে ফিজিক্সের অনেক কিছুতে প্যাচ লাগে কীভাবে জানো? এই যে বাংলা কথাগুলো বোঝা যায় না। মূল স্কেল আর ভার্নিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারে নিট পাঠ পাওয়া গেল 12.66 সেন্টিমিটার। এখন আমাকে বলো এই মানটা কিসের মান দেওয়া আছে? যারা একটু মানে বুঝবা না বা একটু কথাগুলো ধরতে পারো না, এটা খুবই সিম্পল ভাইয়া। মানে এখানে মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেল মিলে একটা মান পাওয়া যায়, সেই মানটা কি? সেই মানটা হচ্ছে এল, মানে প্রকৃত দৈর্ঘ্য যেটা। অর্থাৎ ভাইয়া দেখো একটু বুঝো বুঝো, শুধু যদি মূল স্কেল বলে তার মানে কি এম এর মান বলা আছে যে মূল স্কেলের পার্ট এত, বাট তোমাকে কি বলা আছে সাথে ভার্নিয়ার স্কেল মিলে এই মানটা পাইছি, তার মানে এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যাকচুয়াল মান বা রিয়েল মান বা প্রকৃত মান, প্রকৃত দৈর্ঘ্য। এটাকে আমরা অবশ্যই এল বুঝবো। আর এটা কি ভাইয়া? এই প্রধান স্কেলের পার্ট দেওয়াই আছে সুন্দর করে, এটা হচ্ছে আমার এম। ভার্নিয়ার সমাপতন দেওয়া আছে 6, মানে ভি। আমাকে ভার্নিয়ার ধ্রুবক চাইছে ভাইয়া, সূত্র তো তুমি জানোই, খালি প্রশ্নগুলো একটু মানে প্র্যাকটিস করো। দেখো এল সমান সমান কত আসে? এম প্লাস ভি ইন্টু ভিসি। খুবই সিম্পল। আচ্ছা, এখন সব মানটান বসায় এখান থেকে ভিসির মানটা বের করো, এল মাইনাস এম ডিভাইডেড বাই ভি। এখানে মানগুলো বসায় দাও, এই যে তোমার 12.66, 12.6 বসায়ও, ভির মান 6 বসায় দিও, যেটা পারবা এটাই উত্তর, ঠিক আছে? এটা করা মানে করবো না, এখানে সময় নষ্ট করবো না। আচ্ছা, পরেরটা দেখো, একটি স্কেলের সাহায্যে মাপার সময় চূড়ান্ত ত্রুটি, দেখো ভাই ত্রুটি থেকে প্রশ্ন আসছে 0.15 মিলিমিটার। চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে এইটা, যদি কোনো বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটার মাপা হয়, ভাইয়া যেটা মাপা হয় এটা কি? পরিমাপকৃত মান, পরিমাপকৃত
মান, অর্থাৎ যে মানটা আমি যন্ত্র দিয়ে মাপছি সেটা কত হয়েছে 1 মিলিমিটার। আমাকে বলছে পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি কত। শুধু শতকরা ত্রুটি বলে নাই, তোমাকে বলছে শতকরা আপেক্ষিক ত্রুটি কত। বুঝছো, শতকরা আপেক্ষিক ত্রুটি এটার সূত্র কি ভাইয়া? খুবই সিম্পল, চূড়ান্ত ত্রুটি অর্থাৎ সর্বোচ্চ যত ভুল হইতে পারে একটা যন্ত্র দিয়ে কোনো কিছু মাপার সময় সর্বোচ্চ যে ভুলটা হইতে পারে সেই ভুলটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। আমরা ওইটার পরম মান নিব। পরম মান মানে কি জানো? ধরো ±4 মিলিমিটার একটা জায়গায় বলা আছে যে একটা যন্ত্র দিয়ে মাপার সময় সর্বোচ্চ এই ভুলটা হইতে পারে। 4 মিলিমিটার বাড়তেও পারে, মাইনাস মানে কি 4 মিলিমিটার কমতেও পারে। তো আমরা যদি পরম মান নেই, পরম মান নিলে কি হয় জানো ভাইয়া? এই প্লাস মাইনাসটা বাদ হয়ে যায়, শুধু মানটা থাকে, শুধু মান। তো আমরা শুধু মান নিব, ঠিক আছে? আর নিচে কি থাকবে ভাইয়া? এই যে পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান এইটা থাকবে হচ্ছে নিচে। ভাগ করে দাও সিম্পলি। এখন দেখো চূড়ান্ত ত্রুটির তোমার হচ্ছে মান কত? 0.15 মিলিমিটার। ভাই আমরা যদি এখন এইভাবে করি ম্যাথটা ভুল, কারণ আমাদের কি বলছে? শতকরা আপেক্ষিক ত্রুটি। ভাইয়া এখানে 100% গুণ দিবে কে? তোমার স্যার। 100% যদি গুণটা না দাও তাহলে কি হবে? এটা শুধু আপেক্ষিক ত্রুটি হবে। আর 100% গুণ দিলে শতকরা আপেক্ষিক ত্রুটি হবে। সহজ হিসাব। এখন মানটা বসাও 0.15 এবং দেখো একক ঠিক আছে কিনা। মিলিমিটার মিলিমিটার একক ঠিক আছে, নিচে হচ্ছে 1 মিলিমিটার ইন্টু 100%। গুণটুন করলে দেখবে আসবে 15%। অর্থাৎ শতকরা আপেক্ষিক ত্রুটি কত হইল? সরি 15%। গ নাম্বার হচ্ছে অ্যান্সার, গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে ভাইয়া? আচ্ছা এখন তোমাদের ছোট্ট একটা 1 মিনিটের ব্রেক দিই। ব্রেকটা কেমন জানো? এই পর্যন্ত আমি ম্যাথটা খুব সুন্দর করে টানছি, মানে সব সূত্র দেখাইতেছি ম্যাথ করতেছি, সূত্র দেখাইতে ম্যাথ করতেছি। তোমাদের মধ্যে এখনো অনেকের এই সমস্যাটা হয় যে ভাইয়া আমরা তো সূত্রই পাই না, হয়তো আগে কোনো কারণে এই অধ্যায়টা পড়ে নাই, তাহলে কি বাদ দিয়ে যাবো কিনা? আমি বলবো যেহেতু এখনো একটু সময় আছে, এই অধ্যায়টা ভাইয়া খুব বেশি কঠিন না। তুমি একটু জাস্ট টুকটাক বেসিকটা বুঝে যাও, কারণ তুমি বলতে পারো না তুমি যে অধ্যায়গুলো পড়ছো পরীক্ষায় ওই অধ্যায় থেকে এমন প্রশ্ন আসবে যেটা তুমি পারবা, এটা তুমি বলতে পারো না। হইতেই পারে যে তুমি গতি অধ্যায় পড়ছো, গতি অধ্যায়ে এমন কঠিন প্রশ্ন দিচ্ছে তুমি কিছুই বুঝো নাই। তখন দেখা গেল যে এই 1 নম্বর অধ্যায় থেকে এমন সহজ প্রশ্ন দিচ্ছে জাস্ট সূত্র বসালেই ম্যাথ মনে করো এখানে 7, 8, 10-এর মধ্যে ইজিলি পাওয়া যায়। তাই তোমার একটু বেসিকটা মাথায় রাখতে হবে। এই জন্য বেসিক ক্লাস করো, বইটা পড়ো একটু হালকা টুকটাক, কিন্তু মেইন চেষ্টা করবো এখন বেসিক ক্লিয়ার না থাকলে কোনো একটা ক্লাস করে। আমাদের ইউটিউবে কিন্তু বলছি অলরেডি যে একদম ফ্রি ক্লাস দেওয়া আছে, একটু দেখে নিও, মোটামুটি বুঝতে পারবা। আচ্ছা গেল। আসো দেখো লব্ধ রাশির উদাহরণ। এই যে ভাইয়া লব্ধ রাশি, দেখো আমি কি বলছি? দুনিয়াতে লব্ধ রাশির অভাব নাই, দুনিয়াতে লব্ধ রাশির অভাব নাই। এখন তোমার কি তাহলে কি করতে হবে? মৌলিক রাশিগুলো মনে রাখতে হবে। এই যে 7টা মৌলিক রাশি বলছি, তো এখন দেখো তো এখানে মৌলিক রাশি আছে কিনা। যদি দেখো এখানে কোনো মৌলিক রাশি নাই, তার মানে সবগুলাই লব্ধ রাশি। সহজ সিম্পল টেকনিক ভাইয়া। এখানে দেখবা যে মৌলিক রাশি আছে কিনা। তোমাকে প্রশ্নে চাইছে লব্ধ রাশি, ওটা পরে দেখো তো ভাই। ক্ষমতা কি? মৌলিক রাশি না, বাদ দাও। তড়িৎ তীব্রতা কি? একটু চিন্তা করো, এটা কি ভাইয়া মৌলিক রাশি নাকি লব্ধ রাশি? অবশ্যই মৌলিক রাশি না। তড়িৎ তীব্রতা কিন্তু ভাইয়া মৌলিক রাশি না, একটু মাথায় রেখো। তড়িৎ প্রবাহ যেটা যেটা তড়িৎ প্রবাহ ওইটা হচ্ছে মৌলিক রাশি। দীপন তীব্রতা এটা তো মৌলিক রাশি। তার মানে কি দেখো, তুমি মৌলিক রাশি পেয়ে গেছো মানে কি, এটা হচ্ছে আমার অ্যান্সার বাদ, আর এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। দেখো কারণ কি তোমাকে চাইছে লব্ধ রাশি। অ্যান্সার 1 ও 2, অ্যান্সার 1 ও 2 হচ্ছে তোমার মানে লব্ধ রাশি। এইভাবে টেকনিক খাটায় বাইট করতে হবে, বুঝছি? গেল। আসো বলছে ত্রুটিমুক্ত স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা দণ্ডের দৈর্ঘ্য মাপার সময় মূল স্কেলের পার্ট পাওয়া গেছে। এই প্রশ্নগুলো ভাইয়া তোমার এইখানে সিকিউ, এমসিকিউ, এসকিউ সব কভার করবে, বুঝছো? মেইন জিনিসটা বুঝো। মানে এম দেওয়া আছে, ভার্নিয়ার সমাপতন 16 বলা আছে, খুবই ভালো কথা। কিন্তু ভাই এখানে সরাসরি ভার্নিয়ার ধ্রুবকটা বলা নাই। ভাইয়া খেয়াল রাখবা, ভার্নিয়ার ধ্রুবক 2 ভাবে বের করা যায়।
তোমাকে যদি পরীক্ষায় প্রশ্নে বলা থাকে ভার্নিয়ার ধ্রুবক এত, ওইটাই অ্যান্সার, মানে ওইটাই বসাই দিবা। যদি না বলা থাকে দেখবা যে দুইটা লাইন বলা আছে, ঠিক আছে, যার মধ্যে একটা হচ্ছে এইটা যে প্রধান স্কেলের বা মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। ভাইয়া একদম চোখ বন্ধ করে বুঝবা, এই লাইনটা থেকে তুমি কি পাবা? তুমি পাবা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। একদম মাথায় রাখবা, মুখস্থ রাখবা, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এখন তাহলে ভাই আমাকে কি বলছে? ভার্নিয়ার ধ্রুবকটা বের করতে বলছে। আচ্ছা আগে বের করি। আমরা কোত্থেকে পাবো ভাইয়া ভার্নিয়ার ধ্রুবকটা? এই লাইনটাই, একটা লাইন থেকে পাবো। দেখো ভার্নিয়ার ধ্রুবকের কি বলছি ভাইয়া, দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে এইটা, ভিসি সমান সমান এস বাই এন, অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এটা উপরে থাকবে। নর্মালি পরীক্ষায় কোনো এক্সট্রা মান না দেওয়া থাকলে এটা হবে 1 মিলিমিটার। নর্মাল ভাইয়া তুমি যে স্কেলটা বাসায় ব্যবহার করতেছো, যে স্কেলে হোক, স্টিলের হোক বা ওই যে কাচের আর চাচের বলে ওইটা হোক, ওইটার যে ক্ষুদ্রতম এক ঘরের মানটা নর্মালি 1 মিলিমিটার হয়। পরীক্ষায় যদি অন্য কোনো মান দেওয়া থাকে তাহলে ওইটা ইউজ করবা। আচ্ছা, আর এন মানে হচ্ছে কি ভাইয়া? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো দেখো তো ভাইয়া এখানে কোথাও এই পুরো প্রশ্নের মধ্যে বা উদ্দীপকের মধ্যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কোথাও বলা আছে? তার মানে তোমার এই সূত্র দিয়ে তুমি এখানে ম্যাথটা করতে পারতেছো না, একটা অপশন বাদ হয়ে গেল। আরেকটা অপশন কি? খুবই সহজ সূত্র, সুন্দর করে তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, এটা আমি এখানে না লিখি, এভাবে বলি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এটাকে এইভাবে সহজে বলা হয় 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি, ঠিক আছে। এটা খালি মনে রাখবা, এম মানে হচ্ছে মেইন স্কেল বা প্রধান স্কেল, আর ভি মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে, ভার্নিয়ার স্কেল। আর এস মানে কি? স্মলেস্ট, সবচেয়ে ক্ষুদ্রতম। ডি মানে কি? ডিভিশন, মানে ভাগ, ঠিক আছে। অনেক জায়গায় এই সূত্রটা দেখবা, এটা মানে কি? মেইন স্কেলের বা প্রধান স্কেলের স্মলেস্ট ডিভিশন বা ক্ষুদ্রতম এক ঘরের মান। তো এখন ভাইয়া এইটা আমরা পাবো এখান থেকে, বুঝো, একটু ভালো করে বুঝো। ভাইয়া প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? 1 মিলিমিটার বলছি। যদি কিছু না দেওয়া থাকে এটা ধরে নিব। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত বাবা? এই লাইনটাই এখানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। তাহলে আমাকে বলো যে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কত? এক ঘর কত ভাইয়া? সিম্পল ঐকিক নিয়ম, 19/20 মানে 0.95 মিলিমিটার। সিম্পল, তার মানে এখানে বসায় দাও 0.95 মিলিমিটার। এটাই তো কি, দেখো এই প্রশ্নের মধ্যে বলা আছে যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেল বা প্রধান স্কেল বা মেইন স্কেলের 19 ঘরের সমান। তাহলে আমাকে তো লাগবে কি ভাই, ছোট এক ঘরের মান কত? এক ঘরের মানটা আমি এখানে বসাই দিচ্ছি, সূত্রের মধ্যে বসাইছি, যেটা পাবো ওইটাই হচ্ছে আমার অ্যান্সার। 0.05 মিলিমিটার হচ্ছে আমার ভার্নিয়ার ধ্রুবক। দেখো কোথায় আসে, আছে এই তো গ নাম্বারে আছে, এটাই আমার অ্যান্সার। এইটা সেম মেথডটা ভাইয়া তোমার সিকিউতে লাগবে, তোমার সিকিউতে লাগবে। আচ্ছা গেল পরের প্রশ্ন। দেখো এখানে বলছে ওই যে উদ্দীপকটা ভাইয়া সেম, এটা একটা উদ্দীপক, একটা প্রশ্নের উদ্দীপক সেম আগের মতো বলা আছে। এবার বলছে যন্ত্রটির সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় করবা। দৈর্ঘ্য নির্ণয় দেখো দুইটা সেম, মানে কি এই দুইটার মধ্যে যে কোনো একটা ঠিক আর একটা ভুল, এটা বুঝতে হবে। আর সর্বনিম্ন 0.05 মাপা যায়? হ্যাঁ মাপা যায়। কেন ভাইয়া? আমরা প্রথমেই পড়লাম যে সর্বনিম্ন কি করা যায়? ভার্নিয়ার ধ্রুবক মাপা যায়। একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে সর্বনিম্ন ভার্নিয়ার ধ্রুবকের সমান মান মাপা যায়। তো ভার্নিয়ার ধ্রুবকটা তো একটু আগে বের করছি, কত? 0.05 মিলিমিটার। এটাই তো সর্বনিম্ন মান হবে। তার মানে 3 নাম্বারটা ঠিক আছে। তাহলে দেখতে হবে এক ঠিক না দুই ঠিক, এক বড় না দুই বড়, এটা একটু বাই করতে হবে। আচ্ছা ভাই আমাকে তাহলে কি দৈর্ঘ্য বাই করতে হবে না? দেখো তো দৈর্ঘ্য সমান সমান কি? এম প্লাস ভি ইন্টু ভিসি। দেখো তো মানটা কত আসে? প্রধান স্কেলের পার্ট কত? প্রধান স্কেল কত? আচ্ছা এই যে মূল স্কেলের পার্ট 5 মিলিমিটার, বসাও 5 মিলিমিটার। মনে রাখো ভাইয়া মিলিমিটারে আছে, একটু খেয়াল রাখো। সমাপতন দেওয়া আছে, মানে ভির মান দেওয়া আছে 16, এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট তুমি কত জানো? 0.05 মিলিমিটার। বুঝো, এইটাও মিলিমিটার ওইটাও মিলিমিটার, তাহলে কোনো সমস্যা নেই, যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারবা।
দেখো তো 5 × 80 মানে 0.8, তার মানে 5 + 0.8 = 5.8 মিলিমিটার। দেখো তো 5.8 আছে, হ্যাঁ আছে, তার মানে 1 নাম্বারটা হচ্ছে আমার ঠিক আছে আর 2 নাম্বারটা ভুল। 2.9 তো হবে না, তার দ্বিগুণ হবে, 5.8 মিলিমিটার মাপা যাবে। তার মানে অ্যান্সার হচ্ছে 1 ও 3, খ হচ্ছে আমার অ্যান্সার। বুঝছি? তার মানে হচ্ছে 1 ও 3, 1 ও 3, ইজি। আসো, এক্স রে কে আবিষ্কার করছে? যে ভাই বললাম এইগুলো একটু দেখবা, এই প্রশ্নগুলো অনেক বেশি আসে। এক্স রে আবিষ্কার করছে রনজেন, বিজ্ঞানী রনজেন এক্স রে আবিষ্কার করছে। কত সালে করছে এগুলো মনে রাখতে পারো, বাট মনে থাকবে না। এত সাল মনে রাখলে কিছুই মনে থাকে না, কয়েকটা মনে রাখবে আর কি। মানে তারপর ভাগ্যের থাকলে কমন পড়বে, না পড়লে কিছু করার নেই, আপনাদের দাগায় দিয়ে আসতে হবে। ঠিক আছে, আল্লাহ ভরসা। আসো দেখি, প্রধান স্কেলের এক ঘর মনে হয় ক্ষুদ্র, আচ্ছা একটা ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার বলা আছে, তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা 10 বলা আছে। দেখো এই যে, এইবার দেখো ক্ষুদ্রতম এক ঘরের মান দেওয়া আছে মানে কি, এস এর মান দেওয়া আছে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বলা আছে মানে কি ভাইয়া, তোমাকে এখানে এন এর মান বলা আছে, যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আমাকে বলছে ভার্নিয়ার ধ্রুবক কত, একটু আগে বলছি ভার্নিয়ার ধ্রুবক ভাইয়া 2 ভাবে বের করা যায়, যার একটা একটু মাত্র শিখলাম, এটা হচ্ছে আরেকটা নিয়ম। সূত্র কি, S/N। এস মানে কি, মূল স্কেল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, যেটা পরীক্ষায় প্রশ্ন দেওয়া আছে 1 মিলিমিটার। যদি নাও দেওয়া থাকতো আমরা 1 বসাইতাম, আর যদি মনে করো অন্য কিছু বলা থাকতো ওইটা বসাইতাম। বুঝছো? এটা 1 মিলিমিটার। আচ্ছা, আর ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, তার মানে 1/10 মানে কত, 0.1। এককটা ঠিক রাখবা, মিলিমিটার মিলিমিটার। দেখো 0.1 সেন্টিমিটার আছে, 0.1 মিলিমিটারও আছে। বুঝছো তো কাহিনী? 0.1 দেখে ঝাঁপাই পড়ো না, একটু আস্তে ধীরে, একটু আস্তে ধীরে। ঠিক আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ডি। একটু প্রশ্নের অপশনগুলো ভালো করে খেয়াল করো। এখানে কি 0.1 দুইবার চলে আসছে নাকি? আচ্ছা, অপশন মনে এখানে দুইবার চলে আসছে, একটু তোমরা যাই হোক বুঝলেই হয়েছে। 0.1 হচ্ছে এখানে, যারা সি দিবা তারাও ঠিক আছে, যারা ডি দিবা তারাও ঠিক আছে, মানে দুটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, গেল। আচ্ছা, একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 19 ঘর, ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান একটা দেওয়া আছে। আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে আমরা এখান থেকে ভার্নিয়ার ধ্রুবক বা ভিসি পাবো। একটি ছোট দৈর্ঘ্যের দেখো 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 দেখো, এই প্রশ্নটা মজা আছে। এই লাইনটা পড়ে তোমরা অনেকেই পরীক্ষার হলে ভয় পেয়ে যাবা। একটি ছোট দণ্ডের দৈর্ঘ্য এর 2 চোয়ালের মধ্যে স্থাপন করলে, যারা স্লাইড ক্যালিপার্স দেখো নাই তারা তো ভাববা ভাই 2 চোয়াল আবার কেমনে কোত্থেকে আসছে। এরকম ভার্নিয়ার স্কেলটা এরকম থাকে, বুঝছো? তোর একটা আমি সহজ সিম্পল করে একে দেখাই। তোর এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে আরেকটা স্কেল থাকে। একদম সহজ সিম্পল করে দেখানোর জন্য আঁকলাম। মানে এই 2টা চোয়াল যদি, মানে এইটাকে যে একটাকে সরানো যায়, ডানে বামে সরানো যায়, এটাকে অ্যাডজাস্ট করা যায়। এই যে মাঝখানে তোমার হচ্ছে যে কোনো একটা বস্তুর, মানে বস্তুকে রাখা হয় যার দৈর্ঘ্য বা ব্যাস মাপতে হয়। বুঝতে পারছি? তো 2 চোয়ালের মাঝখানে যখন রাখবা তখন তুমি কি পাবা? ভার্নিয়ার স্কেলের একটা মান আছে, প্রধান স্কেলের মান আছে। স্লাইড ক্যালিপার্সের এই মাঝখানে যেটা রাখা হয় এবং যেই মানটা পাওয়া যায় সেই মানটা কি বলা হয়? এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। মাথার মধ্যে বুঝো, ভালো করে বুঝো। এই যে স্লাইড ক্যালিপার্সের মাঝখানে কোনো বস্তুকে রাখা হইলে আমরা যে দৈর্ঘ্যটা পাবো সেই দৈর্ঘ্যটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য বা আসল দৈর্ঘ্য, বা এটা হচ্ছে আমার পরিমাপকৃত মান, বা যেটাই বলো, মানে আমি যে মানটা মাপছি পাইছি, ঠিক আছে, একদম সূক্ষ্মভাবে পাইছি। সেইটা দেওয়া আছে কত, যে ভার্নিয়ার স্কেলের 0 দাগ, দেখো এটা আরেকটা লাইন দেখো, ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের 5.2 সেন্টিমিটার দাগকে অতিক্রম করছে। বুঝো, ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের 5.2 সেন্টিমিটার অতিক্রম করছে। এখন এটা দিয়ে কি বোঝায় ভাইয়া? এই যে প্রধান স্কেলটা থাকবে এখানে, এই প্রধান স্কেলটা যে থাকবে, এই স্কেলের যেই দাগকে অতিক্রম করে, ভার্নিয়ার স্কেলের 0 দাগ, ভার্নিয়ার স্কেলের ধরো 0 দাগটা কি, একটা ধরো 0 থেকে শুরু হয়েছে এখান থেকে, এটা হচ্ছে 0 দাগ। এই যে মানটা, এই মানটাকে বলা হয় প্রধান স্কেল বা মেন স্কেলের পাঠ বা মান। অর্থাৎ এইটুকু খালি মাথায় রাখবা যে প্রধান স্কেলের, মানে তোমার হচ্ছে কি বলে, সরি, ভার্নিয়ার স্কেলের 0 দাগটা
প্রধান স্কেলের যত ঘর অতিক্রম করছে বা শুরু হয়েছে, ওই মাঝখানের যে মানটা, সেই মানটা হবে কি, এক কথায় প্রধান স্কেলের মান। এবং তোমাকে যদি এখানে কিছু বলা থাকতো, দুই চলের মাঝখানে রাখার পর একটা মান পাইছি, তাহলে বলতে হবে কি, ওই মানটা হচ্ছে এল, পরিমাপকৃত বা প্রকৃত দৈর্ঘ্য। আচ্ছা, প্রধান স্কেলের একটি দাগের সাথে ভার্নিয়ার স্কেলের 14 নাম্বার দাগ মিলে গেছে। ভাইয়া, এই কথাগুলো দিয়ে কি বোঝায়? প্রধান স্কেলের একটা দাগ ভার্নিয়ার স্কেলের 14 নাম্বার দাগের সাথে মিলে গেছে, এটাকে বলা হয় সমপাতন, ভার্নিয়ার সমপাতন। তার মানে এটা হচ্ছে আমার ভির মান দেওয়া আছে। আমাকে বলছে এই ক্যালিপার্সটির ভার্নিয়ার ধ্রুবক বের করো, আমাকে ভিসি বের করতে বলছে। ভাই, ভি দেওয়া আছে, তোমাকে এখানে কি বলছে? ও আচ্ছা, সরি, এটা তোমার এখান থেকে ভিসি লাগবে না, ভিসি তো এখান থেকে বের করবা। প্রথম যে লাইনটা, যে প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। আর বাকি যে ইনফরমেশন দেওয়া আছে এটা হচ্ছে একটু পরে লাগবে, কারণ এটা একটা উদ্দীপক দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই এখানে দেখো তো, সেম ভাই, 20 ঘর যদি 19 ঘরের সাথে সমান হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর কত? ভার্নিয়ার স্কেলের এক ঘর হচ্ছে 19/20, মানে 0.95 মিলিমিটার। এটা কি অ্যান্সার? এটা কি অ্যান্সার? না। কি করতে হবে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর থেকে এই মানটা, মানে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরটা বাদ দিতে হবে। যেইটা পাবা এইটা হচ্ছে তোমার এই যে 0.05 মিলিমিটার। দেখো এখানে অপশনে নেই, অপশনে সব দেওয়া আছে সেন্টিমিটার। কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। অ্যান্সারটাকে কি করতে হবে? 0.05 মিলিমিটারকে কি করতে হবে? এটাকে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, তাহলে অ্যান্সার পাবা কত? 0.005 সেন্টিমিটার। এইবার দেখো তো, এইবার অ্যান্সার পাইতেছো না? 0.005 সেন্টিমিটার তো গ নাম্বারই আছে দেখতেছি। কি করতেছি? জাস্ট চেঞ্জ করতেছি, একক মিলাইতেছি। এইরকম টাইপের প্রশ্নই তোমার পরীক্ষায় আসবে, বুঝছো? আচ্ছা, তো এভাবে আমরা কি করলাম? প্রথম লাইন থেকে ভার্নিয়ার ধ্রুবকটা বের করে ফেলছি, 0.005 সেন্টিমিটার অথবা 0.005 মিলিমিটার। গেল, এটা গেল। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন গেল। পরেরটা বলছে ভার্নিয়ার সমপাতন কত। ভাইয়া, ভার্নিয়ার সমপাতন মানে কি? ভি চাইছে না? কোন জায়গা থেকে চাইছে? এটা হচ্ছে এই উদ্দীপকেরই পরের প্রশ্ন। এই উদ্দীপকের ভাইয়া দেখো তো একটু ভালো করে খেয়াল করে, এই যে 14 নাম্বার দাগ, এটাই কি ভার্নিয়ার সমপাতন না? ভার্নিয়ার সমপাতন মানে কি? দাগ নাম্বার, কোন দাগটা মিলছে, মানে প্রধান স্কেলের কোন দাগটা ভার্নিয়ার স্কেলের দাগের সাথে সম্পূর্ণ মিলে গেছে, ওই দাগটাই হচ্ছে আমার ভার্নিয়ার সমপাতন। তার মানে এটা কি? অ্যান্সার হচ্ছে 14 ডি। গেল। আচ্ছা, এবার হচ্ছে আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন একটু দেখি। দণ্ডটির দৈর্ঘ্য কত? বুঝো, এই যে তোমার উদ্দীপকটা দেওয়া ছিল, এই উদ্দীপক থেকে তোমাকে কি করতে বলছে? তোমাকে এল বের করতে বলছে। ভাইয়া, এল মানে কি? এম প্লাস ভি ইন্টু ভিসি। তুমি অলরেডি এম এর মান জানো, এই যে যত নাম্বার দাগকে অতিক্রম করে, এটা হচ্ছে আমার কি? এম এর মান। তার মানে 5.2 সেন্টিমিটার হচ্ছে আমার প্রধান স্কেলের পার্ট। ভির মান কত? 14 নাম্বার দাগের সাথে মিলছে না ভাইয়া? 14 নাম্বার দাগ 14, এটা হচ্ছে আমার ভি, ভার্নিয়ার সমপাতন। ভিসির মান তুমি একটু আগে বের করছো, পরের প্রশ্নের জন্যই বের করছো, 0.05 মিলিমিটার। অথবা তুমি যদি একটু সেন্টিমিটারটাই বসাও, কারণ কি জানো ভাইয়া, এখানে দেখো সেন্টিমিটার দেওয়া আছে, আমি দেখেই বুঝতেছি আমার অ্যান্সারটা ওইভাবে নিতে হবে। তার মানে 0.005 সেন্টিমিটার, এটাও আমরা বের করছি। দেখো, এই মানটাও বের করছি, এইটাও বের করছি। আমাকে বলছে এখন ওই যে পরের প্রশ্নে দণ্ডটির দৈর্ঘ্য কত, মানে আমাকে এল চাইছে। আচ্ছা, এল সমান সমান কত ভাইয়া? ওই যে মানগুলা বসায় দাও, 5.2 যোগ 14 ইন্টু 0.005। দেখো, সেন্টিমিটার সেন্টিমিটার সেম রাখছি। এখন তুমি এখানে কি করতে পারো? এই 14 দিয়ে 5কে গুণ করলে হয় 70। হ্যাঁ, তার মানে 5.2 প্লাস 0.7, এটাকে যদি পুরোটা যোগ করে দাও, 5.9 মিলিমিটার। 5.9 মিলিমিটার, দেখো ক্যালকুলেটর ছাড়াই যোগ করা যায়। 5.9 মিলিমিটার। কি এখানে কি কোনো জায়গায় আবার কি মিস করছি নাকি? 5.9 মিলিমিটার
এটা সেন্টিমিটার, তার আমাদের অ্যান্সারটা একটু ভুল আছে, বুঝছো? আমাদের অ্যান্সারটা আমরা যেটা বের করছি এটাই হচ্ছে আমাদের উত্তর 5.2, আর এখানে যেটা আছে তোমার হচ্ছে 0.005। আমরা সব কিছু ঠিক মতো করছি, দেখি তো একটু ক্যালকুলেটর ইউজ করে। 14 ইন্টু 0.005, 0.0, ও আচ্ছা 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 আচ্ছা, এই যে এখানে ভুল দেখছো। আমি কিন্তু মুখে বলছি 0.07, লেখছি হচ্ছে 0.7, দেখছো? এই যে দেখছো, বলছি ক্যালকুলেশন করছি ঠিকই, বাট বসাইছি আরেকটা। 0.07 হচ্ছে আমার মানে অ্যান্সারটা, ক্যালকুলেশনটা একটু ভুলে গেছে। তার মানে কি 5.27, এবার ঠিকই আছে। 5.27 এবার ঠিক আছে, না আমাদের অপশন ঠিকই আছে। 5.27 হচ্ছে আমাদের অ্যান্সার, 5.27 হচ্ছে আমাদের অ্যান্সার। ওই 0.1 বাদ গেলে এরকম করে অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমরা কি করছি জানো, আমরা খুব শর্ট টাইমে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রগুলা, ত্রুটি, মাত্রা, রাশি, তোমার হচ্ছে কি বলে পরিমাপের যে যন্ত্রপাতি, এগুলোর যে সূত্র প্র্যাকটিস করছে। কত সময় লাগছে ভাইয়া? তুমি যদি এখন এগুলো একটু বাসায় বসে নিজে নিজে এরকম টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করো, পরীক্ষার হলে যেই প্রশ্ন আসে পারবা ইনশাল্লাহ। খালি তোমার যে বিজ্ঞানীর যে নাম বা সাল, একটা প্রশ্ন আসবে, একটা এমসিকিউ আসবে সর্বোচ্চ, ওইটার জন্য তোমাকে একটু মুখস্থ করতে হবে। আর এইগুলা কি সূত্র প্র্যাকটিস ভাই, আর কিছু কি করা লাগছে? এইগুলা হচ্ছে সবচেয়ে মানে বেশি পরীক্ষায় আসছে এবং তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তুমি যদি খালি এইগুলা প্র্যাকটিস করে যাও আর বই থেকে বিজ্ঞানের যে আবিষ্কারগুলা কয়েকটা যদি একটু মুখস্থ করে যাও, আল্লাহ যদি মানে ভাগ্য ভালো রাখে, তোমার যে 4টা এমসিকিউ আসে তুমি 4টাই পারবা ইনশাল্লাহ। যেই প্রশ্ন আসুক, খালি মানটা পাল্টাবে, কিন্তু সিস্টেম, টপিক সব সেম থাকবে। বুঝছো? এখন তোমাদের শেষ সময়, এখানে আর 1 মিনিট সময় নষ্ট করার মতো সময় নেই। এই জন্য আমি এমনভাবে ক্লাসটা নিছি যাতে তোমরা বাসায় এরপরে এই মানে অধ্যায়ের উপরে এখন প্র্যাকটিস করতে পারো। এখন বাসায় বসে নিজে নিজে সুন্দর মতো করে কি করবা, এই অধ্যায়টা খুলবা, বই থেকে সূত্রগুলো দেখবা, অথবা যদি ক্লাস না করা থাকে ক্লাসটা করবা, নোট করবা, যে কোনো একটা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবা। দ্যাটস ইট, আর কিচ্ছু না ভাইয়া। ইনশাল্লাহ এই অধ্যায়ের যে কোনো এমসিকিউ আসুক তোমরা শিওর পারবা ইনশাল্লাহ। বুঝতে পারছো? এর ভিতর থেকে আসবে, খালি তোমার প্র্যাকটিস করতে হবে, এটাই। বুঝছো? এখন মনে হয় তোমাদের এখানে আজান দিচ্ছে, নামাজটা পড়ে ফেলবা ইনশাল্লাহ। তারপরে সুন্দর মতো খাতা কলম নিয়ে এই আজকে টার্গেট নাও, ফিজিক্সের অধ্যায় 1-এর এমসিকিউ শেষ করে তারপর টেবিল থেকে উঠবা। এটা যদি করতে পারো তাহলে এই ক্লাসটা সার্থক, না হলে এই ক্লাসের কিছুই তোমার কাজে লাগবে না। তোমার কাজ কি, এখন ঠান্ডা মাথায় বসে এই ক্লাসটা যদি দরকার হয় আরেকবার দেখো, থেমে থেমে দেখো, অনেক জায়গায় স্পিডে বলছি যাতে তোমাদের বাকিদের সমস্যা না হয়। একটু ঠান্ডা মাথায় বসে তারপর প্র্যাকটিস করো। তোমার প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট ভাই। ক্লাস 14 ঘন্টা ক্লাস করে কোনো লাভ নাই। তুমি বাসায় 1-2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করবা, ওইটা তোমার কাজে লাগবে, ওইটা তোমার সাথে যাবে। বুঝছো? পরীক্ষার হলে তোমার ওই প্র্যাকটিসটা যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা চেষ্টা করব একটু ভাইয়ার সিরিয়াস হওয়ার জন্য, যতটুকু সময় আছে এর মধ্যে ফাটায় দেওয়া যায়। একটা ক্লাস ভালোভাবে করতে হলে 1 ঘন্টা ইনাফ, বাট এই 1 ঘন্টা ক্লাস করে 3 ঘন্টা প্র্যাকটিস। হতাশ হওয়ার কিছু নয় ভাই। তুমি এখন জাস্ট একটা কথা মাথায় রাখবা, তুমি যত খারাপ অবস্থায় থাকো এইখান থেকেও তুমি অনেক ভালো কিছু করবা ইনশাল্লাহ, বাট প্র্যাকটিসটা একটু ভালো করে করো। বুঝতে পারছো? ইনশাল্লাহ ভাইয়া কালকে কিন্তু আমাদের গতি অধ্যায়ের ক্লাস আছে, ঠিক সেম টাইমে আমরা 6:45 ইনশাল্লাহ গতি অধ্যায়ের একটা সুপার শর্ট ক্লাস করব। সবচেয়ে মোস্ট ফ্রিকোয়েন্ট এমসিকিউ যেগুলো পরীক্ষা সবচেয়ে বেশি আসে ওগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো বন্ধুদেরকেও একটু বইলো, আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, মানে কালকে 3 এপ্রিল 3 এপ্রিল 6:45 সন্ধ্যা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, টাটা, আসসালামু আলাইকুম।